একটা সময় সমাজে বার্টার প্রথা প্রচলিত ছিল আর কি। লাইক একজনের কাছে চাল আছে, যার কাছে কাপড় নাই। আরেকজনের কাছে কাপড় আছে অতিরিক্ত, যার কাছে খাবার মতো চাল নাই। সো বার্টার প্রথার সবচেয়ে বড় অসুবিধা হলো এই যে একজনের কাছে চাল আছে, একজনের কাছে কাপড় আছে, এই দুজনকে দুজনের খুঁজে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত খুঁজে না বের করতে হবে, একজনের না খায় থাকতে হবে, আরেকজন হচ্ছে ল্যাংটা থাকতে হবে। ঠিক আছে? তো বার্টার প্রথার এই সমস্যা, তো এই সমস্যা থেকে তারা ফিল করলো যে মাঝখানে আরো কিছু একটা ফ্যাক্টর দরকার, যেটা হচ্ছে গিয়ে মানুষ সবসময় বিনিময় করতে পারবে, মানুষের সবসময় দরকার পড়বে। তো তাদের কাছে অ্যাভেলেবল একটা বিষয় ছিল, সেটা হচ্ছে গিয়ে গবাদি পশু। সবার কাছেই তখন মানুষ হচ্ছে গিয়ে যেহেতু চাষাবাদ করতো, সবারই গরু ছাগল মহিষ ভেড়া এগুলা দরকার ছিল আর কি। এগুলো সবারই প্রয়োজন পড়তো। সো এগুলা বিনিময়ে শুরু করলো। কিন্তু এনেও তারা একটা অসুবিধা ফিল করলো। লাইক ধরেন কারো এতটুকু পরিমাণ চাল দরকার, যার বিনিময়ে সে একটা গরু দিতে রাজি আছে, কিন্তু গরুর মূল্য হচ্ছে গিয়ে চালের চেতে দ্বিগুণ বা আরো বেশি। সো এমন তো হয় না যে গরুর আর মাঝখান থেকে কাইটা দিয়ে দিই, এমন তো করা যায় না। আর একটা গরু তো সবসময় একরকম থাকে না, কোনো অসুখ হইলে এটার মূল্য কমে যেতে পারে বা মারা যাইতে পারে, হোয়াট। তো তারা ফিল করলো যে না, আসলে এভাবে হইতেছে না, আরো কিছু একটা দরকার, যেটা হচ্ছে কি কোনো সময় এরকম মূল্য নড়াচড়া করে না বা ওঠা বসা করে না। তো তখন তারা দেখলো যে ধাতব্য পদার্থ লাইক সোনা, রূপা, তামা, এগুলা এগুলা হচ্ছে গিয়ে কাটা মানে কাইটা ছোট বড় করা যায়, যতটুকু পরিমাণ ততটুকু নেওয়া যায় বা মূল্য অনেক দিন ধরে রাখা যায়, সমস্যা হয় না কোনো। কিন্তু এই নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো যতবার ধরেন কেউ একজন সোনা নিল, রূপা নিল বা তামা নিল, ততবার কারো না কারোতে এটা পরীক্ষা করাইতে হইতো যে এটা কি আসল না নকল, পরিমাণে কি সঠিক আছে কি নাই, এটার জন্য সব বেলা হচ্ছে পরীক্ষা করাইতে হইতো। তার পরীক্ষা করানোর জন্য তো একজন এক্সপার্ট দরকার। আর ওই এক্সপার্ট করে প্রতিবারেই কিছু না কিছু ইন্টারেস্ট দিতে হইতো আর কি, মানে তারও বিনিময়ে কিছু একটা দিতে হইতো। সো এটা আরেকটা সমস্যা। সো এই সমস্যা ফিল করার পরে তারা বুঝলো যে না, আরও কিছু একটা দরকার, যেটা হচ্ছে গিয়ে সবাই চিনবে, ট্রাস্ট করবে। সেখান থেকে আসলো যে মুদ্রা, অর্থ, টাকা, ওইগুলো আসলো। কিন্তু টাকা আসলে অনেকটা পাগলা ঘোরার মতো। লাইক এটা একটা জোরদার পাগলা ঘোরার মতো। এটা হচ্ছে গিয়ে মার্কেটে কতটুকু থাকতে হবে, এটা সবসময় একটা নির্দিষ্ট লিমিটে রাখতে হয় আর কি। এটা বেশিও ছাড়া যায় না, কমও ছাড়া যায় না। লাইক আমাদের আগের যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেলা যে সমস্যাটা হয়েছে, সরকার মানুষ প্রচুর পরিমাণে লোভ দেখাইতো আর কি, যে তোমরা যুদ্ধে আসো, যুদ্ধে আসলে প্রচুর পরিমাণে টাকা পাবা। তো মানুষ এটা কাজও করতো। মানুষ হচ্ছে গিয়ে কলকারখানাতে যারা কাজ করতো শ্রমিকরা, তারা ওইসব ছেড়ে দিয়ে সবাই যুদ্ধে চলে যেত, সেখানে গেলে প্রচুর পরিমাণে টাকা পাওয়া যায়। যুদ্ধ শেষে তারা যখন ফিরে আসলো, তাদের হাতে প্রচুর পরিমাণে টাকা। টাকা কে দিছে? সরকার হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে টাকা ছাপাইতো। টাকা ছাপায়ে সরকার অন্যান্য বিষয়ের দিকে ফোকাস একদম ছেড়ে দিত, যে অন্যান্য কিছু উৎপাদন করার দরকার নাই, যুদ্ধ চালাইতে হলে আমার কি দরকার, আমার যেসব গোলা বারুদ রসদ দরকার বা ওইসব উৎপাদন করার কলকারখানাগুলো তখন অন্যান্য জিনিস উৎপাদন বন্ধ করে দিয়ে ওইসব জিনিস উৎপাদন করতো আর কি। গোলা বারুদ, রসদ, যেগুলো দিয়ে যুদ্ধ করা যাবে, ওইসব উৎপাদন করতো। ওই টাকা হচ্ছে গিয়ে ওই যারা অধীনস্থ ছিল তাদেরকে দিত। তারা তাদের মাইনে পেমেন্ট করতো আর কি, যারা যুদ্ধ করতেছে, যারা কাজ করতেছে, যারা উৎপাদন করতেছে আর কি গোলা বারুদ, ওদেরকে দিত আর কি। তো তাদের খাতে তো প্রচুর পরিমাণে টাকা থাকতো। এই টাকা যুদ্ধ শেষে তারা যখন মার্কেটে আসতো বা বাজারে আসতো, আইসা যখন কিছু একটা কিনতে যেত, লাইক ধরেন যুদ্ধ করে আসছে, তার হাতে প্রচুর পরিমাণে টাকা, কিন্তু তার বাসায় এসে দেখলো যে তার জামা কাপড় নেই। তো জামা কাপড় বানাইতে গেলে তো তার মেশিন দরকার, সেলাই মেশিন দরকার। সেলাই মেশিন কিনতে গেলেও বাজারে গিয়ে দেখলো যে একজন মানুষ একটা সেলাই মেশিন কেনার লাগা, সরি বেচার জন্য দাঁড়াইছে, কিন্তু তার সামনে আরো তার মতো আরো 10 জন দাঁড়ায় আছে সেলাই মেশিন কেনার জন্য। সেলাই মেশিন একটা, ক্রেতা আছে গিয়ে মনে করেন 10টা। সবার হাতে প্রচুর পরিমাণে টাকা। এখন সেলাই মেশিন তো সবারই দরকার। সেলাই মেশিন কি করবে? একজন বলবে যে আমি 1,000 টাকা দিতে রাজি আছি, আরেকজন কবে না আমি 1200 টাকা দিব, আরেকজন কবে যে আমি 1500 টাকা দিব, টাকা পয়সার কি আমার অভাব আছে নাকি, আমি টাকা পয়সা 1500 টাকা দিব, আরেকজন কবে আমি 2,000 টাকা দিব। এভাবে সেলাই মেশিনের দাম বাড়তে থাকে। তো 1,000 টাকা সেলাই মেশিন দেখা যায় যে 5,000 টাকা একজন কিনে ফেলে। এই যে সেলাই মেশিনের দাম বেড়ে গেল। এভাবে এসে আমি তো জাস্ট সেলাই মেশিন দেখালাম, বাট
আরও বাজারে আরও অন্যান্য পণ্যদ্রব্য যা আছে সব কিছুর এইভাবে দাম বেড়ে যায় ইনফ্লেশনের ফলে। মানে সবার হাতে প্রচুর পরিমাণে টাকা থাকলে কেউ আর খরচ করতে এত দ্বিধাবোধ করে না। বেশি দাম দিয়ে মানুষ জিনিসপাতি কিনতে হয় তো ভাই। বাজারে তো যখন তুমি তোমার হাতে ট্যা আছে ঠিক আছে, কিন্তু যা কিনতে আইছো ওই জিনিসই নাই, তো জিনিসপত্রের দাম হুট করে বাইরে যায়। এভাবে ইনফ্লেশন হয়, আর ইনফ্লেশনটারে কাজে লাগায় মানুষ আবার চালাক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কি করে, এই যে দেখে আজকে যদি এই জিনিসটা আমি বাজার থেকে লুকায় ফেলি বা স্টক করে ফেলি, 2 দিন পরে এই জিনিসটার দাম আরো বাইরে যাবে। লাইক এক বস্তা চাল আমার কাছে আছে ঠিক আছে, আমি আজকে বেচে দিতে পারবো, কিন্তু বেচবো না, না বেচে এটা স্টক করবো। 2 দিন পরে এক বস্তা চাল আর ওই 1,000 টাকা বেচবো না, 1,000 টাকায় না বেচে ওই চালটারে মনে করেন আরো 200 টাকা বাইরে যাবো, 1,200 টাকায় বিক্রি করবো। এই কারণে তারা স্টকও করে। তো এখন আমরা মুদ্রা ব্যবহার করি ঠিক আছে, কিন্তু মুদ্রারও হচ্ছে কিছু সমস্যা আছে, লাইক ইনফ্লেশন, ডিফ্লেশন। হ্যাঁ, এই আর কি।